যে একটা 31 বছরের ফুটফুটে যুবক সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে হিলিয়ে রেখে দিয়েছে। রাজ্য রাজনীতিকে প্রতি মুহূর্তে যেই মানুষটাকে ব্লক করার চেষ্টা চলছে। আজ তারিখটা আপনাদেরকে একটু মনে করাই। আজকে কত তারিখ? জোরে বলবেন, আজকে কত তারিখ? আর একটা 21 হয়তো পশ্চিমবঙ্গে 21শে জুলাই। সেদিন যখন রাস্তা দিয়ে মানুষ বার হয় তখন রাস্তায় আমরা আওয়াজ শুনতে পাই, চোর চোর চোর। আজকে যখন দাঁড়িয়ে আপনারা বাড়ি থেকে বার হয়ে কলকাতা শহীদ মিনারের উদ্দেশ্যে আসছিলেন, দায়িত্ব নিয়ে বলতে পারি একজনকেও এই শব্দটা শুনতে হয়নি যে এটা চোরেদের সমাবেশ, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শের সমাবেশ। সব সময় আমাদেরকে আটকে রাখার চেষ্টা চলছে, কোন রকম ভাবে যেন আমরা সভা না করতে পারি। অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে কালকে রাত্রি 12টা পর্যন্ত এই সভামঞ্চে নওশাদ সিদ্দিকী ছিলেন, কিন্তু আজকে আপনার মঞ্চে ভাইজানকে দেখতে পাচ্ছেন না। আমি মনে করি ভাইজান আমাদের মনে আছে, ভাইজান আমাদের হৃদয়ে বাস করে। এখানে প্রতিটা মানুষ এক একটা নওশাদ সিদ্দিকী। কালকে বাংলার প্রান্তরে প্রান্তরে নওশাদ সিদ্দিকীর আদর্শ প্রচার করার জন্য, নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য আমরা ছড়িয়ে পড়ব বাংলায়। এই সভা থেকে আমরা শপথ নিতে চাই, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির যে দিশা দেখিয়েছেন নওশাদ সিদ্দিকী, তা প্রতিটা মানুষ আমরা আমাদের পাড়া স্তর থেকে শুরু করে, বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল, ব্লক স্তর, বিধানসভা স্তর এবং সর্বোপরি লোকসভা স্তর, জেলা স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কাল ছিলাম জেপিসির মিটিংয়ে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে। আমাদের রাজ্যের একজন এমপি সাহেব ছিলেন, যার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা আগেও দেখেছেন, অধ্যত্বপূর্ণ একজন আইনজীবী। আমরা প্রবেশ করার পর ভাইজানকে বলছেন সাইডে বসুন, পিছনের দিকে বসুন। ভাইজান উত্তরটা কি দিয়েছিলেন জানেন? পিছনে বসার জন্য নওশাদ সিদ্দিকী আসেনি, পিছনে বসতে জানে না নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যদি মনে করে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অনেক মন্ত্রী এবং এমএলএ কে পায়ের তলায় বসিয়ে রেখে দিতে পারে, কিন্তু শুধুমাত্র মানুষের অধিকারের কথা বলার জন্য আজকে এই সভা মঞ্চে পর্যন্ত আসতে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছেন। মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। নওশাদ সিদ্দিকী, আমি কালকে বলছিলাম যে মানুষটা চাইলেই রাজনীতির আঙিনায় না এসে শুধু পারিবারিক সম্মানকে যদি কাজে লাগিয়ে আমরা প্রকৃত অর্থে যেটা বলি টাটে বসে থাকা, সেই টাটে বসে থাকতেন, তাহলে কিন্তু আজ এত গাত্র জ্বালা হতো না। কিন্তু আজ যখন তিনি বলছেন সংখ্যালঘু ওবিসি সার্টিফিকেট কেন বাতিল হলো, গায়ে জ্বালা হচ্ছে শাসকের। কারণ শাসক তো চাকরি দিতে চায় না, শাসক বসিয়ে রাখতে চায় ধর্মতলার মোড়ে। আমি নিচে আজকে দাঁড়িয়ে এখান থেকে বলছি 200 মিটার দূরত্বে আমি বসে থেকেছি 500 দিন। কতদিন বললাম? 500 দিন। তাই আপনারাও আজকে শপথ নিয়ে যান, প্রকৃত মানুষের অধিকার বজায় করতে, অধিকার আদায় করতে যদি 500 দিন জেল খাটতে হয়, মাহিউদ্দিন মাহি খাটবে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে? আছেন তো নওশাদ সিদ্দিকীর আদর্শের সঙ্গে? আজও পর্যন্ত দায়িত্ব নিয়ে কোথাও বলতে পারবেন? আজকে সুকান্ত মজুমদারকে দেখুন, সুকান্ত মজুমদার বলছেন বাড়ি বাড়ি অস্ত্র রাখুন। আজ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর মুখ থেকে এরকম শব্দ পেয়েছেন? কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন?
মিডিয়া বন্ধুদেরকে চ্যালেঞ্জ করে বলছি, একটা বক্তব্য যদি নওশাদ সিদ্দিকী শোনাতে পারেন, নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে বলেছেন পলিটিক্স ছেড়ে দেবো। আজ আবেগের সঙ্গে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সেই মানুষটাকে পর্যন্ত আপনারা শত চেষ্টা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ব্লক করে রাখার, কিন্তু না, আমাদের নওশাদ সিদ্দিকী আমাদের আদর্শে, নওশাদ সিদ্দিকী আমাদের রক্তে, নওশাদ সিদ্দিকী আমাদের শিরায় উপশিরায় মিশে আছে। আপনারা চাইলেও নওশাদ সিদ্দিকীকে ব্লক করতে পারবেন না, পারবেন না নওশাদ সিদ্দিকীকে আটকে রাখতে। নওশাদ সিদ্দিকী যেমন বিধানসভায় দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সলিউশনের কথা বলছেন, যেখানে রাজ্য সরকার শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের বলে কিছু মানুষ, মুসলিম, আদিবাসী, এসসি এসটি ভাই বোনেরা চাকরি পেত, আজকে এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। আপনারা জানেন 2024 সালে 22শে ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়। আজকে 450 পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট না পাওয়ার কারণে আমার ডাক্তার ভাই বোন বন্ধুরা আজ ডাক্তারি পড়ার সুযোগ পেল না। মমতা ব্যানার্জি বলছেন নবান্নে বসে কারো কোনো অসুবিধা হতে দেব না, আর উল্টো দিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভকে যে এনসিএল সার্টিফিকেট দেওয়া যাবে না। বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, পিছন থেকে ছুরি মারা যেটা হয় আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন আমাদেরকে ছুরি মেরে চলেছে। এই রানী রাসমণি রোডে কয়েকদিন আগে দেখলাম বড় বড় সব হুজুর সাহেবদের সভা হলো ওয়াকাফ বিলের নামে। কালকে যখন জেপিসির মিটিংয়ে আমাদেরকে জেপিসির চেয়ারম্যান যখন নওশাদ सिद्दीकी বলছেন যে আসুন साहब एक फोटो खिंचा लीजिए, नौशाद सिद्दीकी बोला फोटो खिंचाने के लिए तो हम यहाँ नहीं आए हैं, हम तो आए हैं अपने हक के लिए। हक जब तक नहीं मिलेगा ये लड़ाई चलता रहेगा। যতক্ষণ পর্যন্ত না আমরা অধিকার আদায় করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। রানী রাসমণি দাঁড়িয়ে হুজুর সাহেবরা প্রোগ্রাম করলেন, অনেকে অনেক কিছু পদও পেয়ে গেলেন। শামসুল স্যার বলছিলেন সব কটা ধান্দাবাজ ওবিসি সার্টিফিকেট ওয়াকাফ ইস্যু করে মূলত বসিরহাটের টিকিটটা কনফার্ম করতে চাইছেন। সব দেখবেন ওই টাইপের হুজুর। আমি তাদের নাম করে পর্যন্ত বলতে পারি যে এই ওবিসি সার্টিফিকেট এবং দুদিন যাবৎ বিধানসভাতে যে আলোচনা সভা ছিল ওয়াকফ নিয়ে, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি সেই মানুষগুলো। কোথায় ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব? আপনাকে বলছি, কোথায় ছিলেন আপনারা যখন ওয়াকফ নিয়ে ডিসকাশন হচ্ছিল? শুভেন্দু অধিকারীরা বড় বড় গলা বাজাচ্ছিলেন, কেন ওয়াকফ রেজিস্ট্রেশন হলে ক্ষতি কোথায়? তখন একা দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী বক্তব্য রেখে ওপোজ করলেন, আপনারা হাততালি পর্যন্ত দিতে পারলেন না। লজ্জা এটা আপনাদের জন্য, লজ্জা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের জন্য, লজ্জা হুমায়ুন সাহেবদের জন্য, লজ্জা 40টা এমএলএর জন্য। আমরা গর্ববোধ করি নওশাদ সিদ্দিকীর জন্য, যে প্রতিদিন দাঁড়িয়ে নিচতলার মানুষ থেকে শুরু করে যারা খেটে খাওয়া, যারা বঞ্চিত, যারা চাকরি পায়নি, যারা ডিএ পায়নি, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, প্রতিটা সেক্টরের মানুষের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন। তাই আমরা বলি ওই ব্র্যান্ডেড মানুষটার সঙ্গে, ওই ব্র্যান্ডেড রক্তের সঙ্গে আমরা সারা জীবন আছি। আপনারা আছেন তো? ওই লড়াই যতদিন থাকবে, নওশাদ সিদ্দিকী যতদিন থাকবে, আমরা এই লড়াইয়ের ময়দানে আছি। এবং লড়াইয়ের ময়দান যতক্ষণ পর্যন্ত না অধিকার আদায় করতে পারবো, এই লড়াই আমরা ছাড়ছি না। ये डर हमको अच्छा लगा ममता बनर्जी যে কথা বলে ধর্মতলার মিটিংয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আজ সেই বাক্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আজকে শুধু নয়, গতকাল থেকে যেভাবে মমতা ব্যানার্জির দলদাস কলকাতা পুলিশ মাইক বাদতে বাধা দিয়েছে, পতাকা লাগাতে বাধা দিয়েছে, এখানে সমাবেশ করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করেছে, তারপরেও সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা সমাবেশ করছি। এর জন্য আরো একবার আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই। আজকের সমাবেশ অধিকার সমাবেশ। এই সমাবেশে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এই রাজ্যের আমাদের ছাত্রদের যেভাবে শিক্ষার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে সেই বিষয়ে বক্তব্য রাখতে চাই। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের একটি রিপোর্টে প্রকাশ হয়েছে
যে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গ কিসে প্রথম হতে পারে। তারপর ডিটেলে গিয়ে দেখলাম রাজ্যে সবচেয়ে বেশি, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্কুল, পড়ুয়াহীন স্কুল যদি থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। যে স্কুলে, যে রাজ্যে কোনো স্কুলে প্রায় 3254টি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই। আপনারা কল্পনা করুন যে এই রাজ্যের বুকে 6366টা স্কুলে মাত্র একজন করে শিক্ষক, আর কোনো শিক্ষক নেই। এই রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে, শিক্ষার মৌলিক অধিকারকে এই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার দিন দিন হরণ করছে এবং আমাদের ছাত্রদের অধিকারকে লুণ্ঠন করছে। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসগুলোতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে মমতা ব্যানার্জি আসার পর থেকে কোনো ভোট হয়নি, কোনো নির্বাচন হয়নি, ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা স্টুডেন্টস ফ্রন্ট আজকে এই অধিকার সমাবেশের মঞ্চ থেকে প্রত্যেকটা কলেজ ইউনিটে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যেমন জানাচ্ছি, একই রকমভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, এই দাবিও জানাচ্ছি। আসলে এই সরকারের পরিকল্পনা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ঘরের ছেলে মেয়েরা তারা সরকারি স্কুলে পড়ে, যারা মধ্যবিত্ত, যারা বড় লোক তাদের বাড়ির ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে। আস্তে আস্তে এই সরকারি স্কুলগুলোকে পড়ুয়াহীন করে দিয়ে সেই স্কুলের বিল্ডিংগুলোকে বেসরকারি সংস্থার হাতে, আদানি আম্বানির হাতে বিক্রি করে দিয়ে পিপিপি মডেলকে কার্যকর করে, এনইপি 2020কে কার্যকর করে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিতে চায় এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। কারণ এরা প্রশ্ন করাকে পছন্দ করে না। এরা চায় একটা প্রশ্নহীন অনুগত জনপিণ্ড থাকবে, যারা এদের হ্যাঁ হ্যাঁ মেলাবে, না না মেলাবে, এদের কোনো কর্মসূচির, এদের কোনো আইনের বিরোধিতা করবে না। তাই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দাও, তাই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও, তাই জন্য কলেজের ক্যাম্পাসগুলোতে টিএমসিপির বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনগুলোকে মেরে বার করে দাও, এইটাই এদের কালচার। আর আপনারা জানেন তিলোত্তমা, আমার বোন, আমার দিদি তিলোত্তমাকে যেভাবে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপরে আমরা স্টুডেন্টস ফ্রন্ট সর্বপ্রথম যখন স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়েছিলাম 9 তারিখ ঘটনার পরে 12 তারিখ আমরা অবাক হয়ে দেখেছিলাম বিধাননগর সিপির নেতৃত্বে আমাদেরকে সেক্টর 5 মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে কখনো আমরা দেখিনি যে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ওই স্বাস্থ্য দপ্তর ছিল মমতা ব্যানার্জির দপ্তর। তাই জন্য ভয় পেয়ে মমতা ব্যানার্জি আমাদেরকে মাত্র কয়েকটা ছেলে, 20 থেকে 30টা ছেলেকেও জমায়েত হতে দেয়নি। তার আগেই শিয়ালদা স্টেশনে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করার জন্য চারিদিক থেকে ঘিরে ধরেছিল। আমরা যা হোক করে সেক্টর 5 মেট্রো স্টেশনে পৌঁছালাম, সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করলো। তারপরেও আমরা থেমে থাকিনি। বিধাননগর সিপি আমাদেরকে অ্যারেস্ট করে দীর্ঘক্ষণ প্রায় 6 থেকে 7 ঘন্টা আমাদেরকে ডিটেন করে রেখে দিয়েছিল। তারপরেও আমরা থেমে থাকিনি। আমাদের সাধারণ সম্পাদক শেখ সাবিরের নেতৃত্বে হাওড়া গ্রামীণ জেলা এসপি অফিস অভিযান করেছিলাম। হাওড়া গ্রামীণ জেলার সমস্ত মহিলাদের সুরক্ষার দাবিতে এবং তিলোত্তমার বিচারের দাবিতে। সেখানেও আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশের হাওড়া গ্রামীণ এসপির নেতৃত্বে যে পুলিশ বাহিনী ওই দিনকে ওখানে ডিউটিতে ছিল, তাদের মুখের ভাষা আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায়, কি মুখের ভাষা নিয়ে তারা আমাদের সাথীদের ওপর, আমাদের সহযোদ্ধাদের ওপর রাস্তায় ফেলে যেভাবে তারা মারধর করেছে এবং আমাদের সাধারণ সম্পাদক বর্তমানে শেখ সাবিরকে যেভাবে তারা ডিটেন করে প্রায় রাত 12টা, 12:30 পর্যন্ত রেখে দিয়েছিল, সে ঘটনাও আপনারা জানেন। তাই তারপরেও যখন সিবিআই আপনার কোর্টে চার্জশিট দিতে পারলো না টালা থানার তৎকালীন ওসি এবং আরজিকরের তৎকালীন প্রিন্সিপালের এগেনস্টে, তার বিরুদ্ধে যখন আমরা সিজিও কমপ্লেক্স অভিযানে গিয়েছিলাম, সেখান থেকেও আমাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। বারবার অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি এটাই প্রমাণ করছেন যে আপনি আসলে ভয় পেয়েছেন। আর আমরা আপনার এই ভয় আরো বাড়িয়ে দিতে চাই। আপনার রাতের ঘুমকে হারাম করে দেওয়ার জন্য আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই সমাবেশটাই যথেষ্ট। শেষ করব আমার সহযোদ্ধা, আমার সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানের স্মরণ করে। শহীদ আনিস খান আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারের জন্য
লড়াই করতে গিয়ে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে এই রাজ্যের পুলিশ হত্যা করেছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনের মধ্যে বিচার পাইয়ে দেবেন। আজকে প্রায় 3 বছর হতে চললো, আনিস খান বিচার পায়নি। আনিস খানের বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু থেমে থাকেনি। আগামী দিনেও আনিস খান যতদিন না বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত স্টুডেন্ট ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার লড়াই চালিয়ে যাবে।